স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অনলাইন নীতিমালা, অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়ন করছে সরকার, খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ইতিমধ্যে। সেই সব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছে গণমাধ্যম নীতিমালা ইয়াতে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন লেখক মাহফুজুল্লাহ, সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, আছেন লেখক গবেষক অধ্যাপক আফসার চৌধুরী আমাদের সঙ্গে। জনাব মাহফুজুল্লাহ, গণমাধ্যম নীতিমালা বিষয়ক খসড়া আজকে মন্ত্রিসভা অনুমোদন দিল। বলা হচ্ছে যে সব অনলাইন গণমাধ্যমেরও একটি নিবন্ধন নিতে হবে। আমরা জানি যে আপনি এই বিষয়ে কলাম লেখার পাশাপাশি গণমাধ্যম নীতিমালা আপনি একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? দেখেন, মানে যে কোনো সমাজে আইন তো করা হয় আসলে নিয়ন্ত্রণ করবার জন্য, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়, আইনের ফিলসফি হচ্ছে আইন করেন যারা যারা আইন প্রণেতা, তারা একটা ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে বিবেচিত হন। তারা মানে 20 বছর 25 বছর 50 বছর পরে কি হবে পরিস্থিতি, সেটা তারা দেখেন। এখন বাংলাদেশের সমস্যা হয়ে গেছে, বাংলাদেশের ধ্যান ধারণা এখন পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে পুরনো জায়গায় দাঁড়িয়ে আছে। আর যেসব বিষয়ে আইন প্রণয়নের কথা বলা হচ্ছে আজকে, যেটা আমাদের আলোচনার বিষয়, এই যে অনলাইন মানে নীতিমালা, অনলাইন সম্প্রচারে আপনি বাস করছেন এমন একটা যুগে যখন এটা আনগভার্নড স্পেস, এই যে ইন্টারনেট, এটাকে আনগভার্নড স্পেস বলে সবাই স্বীকার করে। এখন আনগভার্নড স্পেসকে আপনি কতখানি নিয়ন্ত্রণ করতে পারবেন, যখন আরও অন্যান্য কারিগরি প্রযুক্তির দিক থেকে পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে? এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, যারা পাবলিক পজিশন হোল্ড করেন তাদের সম্পর্কে কোন ধরনের সমালোচনা করা যাবে, কোন ধরনের আলোচনা করা যাবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, এই যে যেসব কথাগুলো এখানে বলা আছে, এইটার জাজমেন্টটা কে করবে? জাজমেন্ট কি আপনি করবেন, না পুলিশ করবে, না একজন আমলা করবে, কে করবে? এগুলি কিন্তু খুব মানে রিলেটিভ বিষয় এখানে। কারণ সবসময় আমরা দেখে এসেছি, অতীতেও মনে হয়েছে, অনুমিত হয়েছে, প্রতীয়মান হচ্ছে, এইসব কথা বলে এই কাজগুলো করা হয়। এবং সেখানে আজকে ধরেন আপনি সাংবাদিকদের কণ্ঠরোধ করছেন, যারা বাংলাদেশ থেকে পুরো বিষয়টাকে আপলোড করে, বা আমার ডোমেইন হোস্টিং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমার ডোমেইন কেনা হচ্ছে অন্যত্র, আমার হোস্টিং হচ্ছে অস্ট্রেলিয়ায়, আমি করলাম। আপনি কি করতে পারেন? আমাকে বাংলাদেশে ব্লক করতে পারবে বিটিআরসি, কিন্তু আজকে যে টেকনোলজি এখনকার ইয়াংদের কাছে আছে, বাংলাদেশে ব্লক করেও কিন্তু আপনি এটা ঠেকাতে পারছেন না। তারা অল্টারনেটিভ কিছুটা কি নিয়ন্ত্রণ করা যাবে? খুব সামান্য, এটা হয়তো 2% 5%, এর বেশি না। আমি তো দেখেছি আমাদের মানে ইয়াং বন্ধুরা যেইভাবে তারা দ্রুত অল্টারনেটিভ ইয়ের মধ্যে চলে যায়। তো এইটা করে আপনি কি অর্জন করতে চান? আপনি দেখাতে চান যে আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমার কাছে সেই ক্ষমতাটা আছে। কিন্তু আসলে তো আপনি আপনার দুষ্কর্মকে ঢাকবার জন্যে, আপনি এমন সব বাজে কাজকর্ম করেন যেগুলিকে ঢাকবার জন্যে কিন্তু আপনি আসলে এগুলো করেন। এগুলো করে আপনি মনে করেন যে এটা করা সম্ভব। 1973 সালে যখন সংবিধান প্রণীত হয় আমাদের, সেই সময় তারপরে যখন প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স হলো, তারপরে তখন আমার স্পষ্ট মনে আছে সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত সহ অনেকেই বলেছিলেন এটা হচ্ছে আপনার পুরনো বোতলে নতুন মদ। মানে আইয়ুব খানের প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স যা করা হয়েছিল তার থেকে একই, শুধু শব্দগুলো পরিবর্তন করে করা হয়েছে। এই যে আপনার আইসিটি অ্যাক্ট করা হয়েছে, আইসিটি অ্যাক্টের মাধ্যমে গভর্নমেন্ট কি অ্যাচিভ করবে? গভর্নমেন্টের চিন্তার জগতে অ্যানালগ থেকে ডিজিটালে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। প্রধানমন্ত্রীর স্লোগান আছে ডিজিটাল, কিন্তু পরিবর্তন কি হয়েছে? আপনি আমার চিন্তার জগৎটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, আমার মনটাকে আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন? আমার মনটাকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। কাজে আমার মনের মধ্যে যে বিক্ষোভ আছে, সেই বিক্ষোভ আপনি এই যে সিকিউরিটি বিক্ষোভের কি ব্যাপার? না বিক্ষোভ না, না বিক্ষোভ বলতে আমি বলছি আমরা একাধিক মিথ্যা সংবাদ, মিথ্যা প্রচারণা সত্যের মতো করে প্রচার হতে দেখেছি। ওই যে আপনি ফেক নিউজের কথা বলছেন, তো এই ফেক নিউজ অতি সাম্প্রতিক ঘটনা, মানে কত ম্যাক্সিমাম বোধহয় বছর খানেক ধরে এরকম সময়, আর বিশেষ করে মার্কিন মানে ইলেকশনের সময় এটা আরো সামনে চলে এসছে। আপনি তো ফেক নিউজও হবে। আপনি তো হয়তো দেখেননি, এখানে আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম গ্রামে অনেক রকমের গুজব হতো বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, বিভিন্ন ইয়ে সম্পর্কে। তো সেই গুজব হলে কি ওই সব লোকজন ধসে পড়ে যেত? তারা ধসে পড়ে যান না কোনো সময়, সেগুলি কিন্তু ফেক নিউজ এবং তৈরি করা হতো। এবং নির্বাচনের সময় ওই যে সেই বিখ্যাত গল্প আই ডোন্ট নো, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের অনেক দর্শকে জানে যে ইংরেজি অনুবাদে, তো সেটাও তো কিন্তু এক ধরনের ফেক একটা মানে অ্যাটেম্পটের ব্যাপার আরেকজনকে ইয়ে করবার জন্য। কিন্তু মহোদয়, এইটি একটু কনসিডার করবেন কিনা, আগেকার যে গ্রামের
যে উদাহরণ আপনি দিলেন সেইটার যে কনটেক্সট, যে একটা ভৌগোলিক এলাকায়, একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা একটা নির্দিষ্ট বেসরকারি ভৌগোলিক এলাকায় 10,000 লোক থাকছেন, আর এখন এই গোলকায়নের যুগে এটা ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় সাইমালটেনিয়াসলি, যেখানে আপনার আসলে কন্ট্রোল নাই। আমি তো সেটা শুরুতেই বললাম আপনাকে। তো সেই ক্ষেত্রে কি আমার এই ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা আমাদের একটু সাবধান হওয়া দরকার? কি সাবধান হবে কি বলবেন? আমি কালকে একটা কথা, হ্যাঁ ধরেন আমি আমেরিকা প্রবাসী, আমি সরকারের আমলে দেশে আসবো না, আমি ওখানে এখনকার প্রধানমন্ত্রী সম্পর্কে যাচ্ছে তাই ভাবে লিখলাম, আপনি আমাকে ধরবেন কি করে? লেখার জন্য তো ধরতে পারবেন না। আমি অন্য কাজ করলে আপনি ইন্টারপোল লাগাতে পারবেন, অন্য সরকারকে বলতে পারবেন, লেখার জন্য ধরতে পারবেন না। আমি খুব বাজে ভাবে লিখলাম, এটা সারা বাংলা মানে। কিন্তু আমি আসলে 100 ভাগ ধরতে পারছি না বলে কি 90 ভাগ ধরার চেষ্টা করব না নাকি? না, চেষ্টা করে আপনার রেজাল্টটা মানে ফায়দা নাই। হ্যাঁ, আমি যেটা মনে করি যে এই ফায়দাটা হচ্ছে না, এটা এবং কোনো ফায়দা তৈরিও হবে না ভবিষ্যতে। কারণ আপনি নিশ্চয়ই জানেন, আমি যে কাল রাতে আমার কাছে একটা জিনিস খুব শকিং মনে হয়েছে। আমি কাল রাতে হঠাৎ করে আমি ইউটিউব দেখছিলাম, ইউটিউবে অনেক ছবির মাঝখানে আপনি নিশ্চয় তো লক্ষ্য করেছেন ওই যে চটি গল্প বলে কতগুলো বাজে জিনিস ঢুকিয়ে দেওয়া হয়। আমি অবাক হয়ে গেলাম যে এই জিনিসগুলো ইউটিউবে আসছে। এখন হয়তো ধরেন আমি অ্যাডাল্ট বলে একরকম ভাবে পড়ছি, আমার ছেলেও অ্যাডাল্ট হয়েছে একরকম, কিন্তু আমার নাতি যে এখন জাস্ট মাত্র পিউবার্টিতে রিচ করছে, সে তো দেখে, সে তো কন্টিনিউয়াসলি দেখছে। সে যদি এগুলো পড়ে তখন তার কি হবে? এখন সেটা কি ঠেকাতে পারছে আমাদের সরকার? সেটাও ঠেকাতে পারছে না, সেটা সম্ভব না। মানে এগুলো অনেক রকমের বিষয় কিন্তু এর সঙ্গে জড়িত। আমার মনে হয় যে আপনি জনাব মাহফুজুল্লাহ বিষয়টি অনেক পরিষ্কার করেছেন। আমি তারপর থেকে একটু যেতে চাই জনাব মোহাম্মদ শফিকুর রহমান আপনার কাছে। আপনি জানেন 2014 সালে যখন এই আইনটির আরেকটি খসড়া করা হয়েছিল, তখন বলা হয়েছিল, তখন আমরা প্রশ্ন করেছিলাম যে সম্প্রচার কমিশন কেন এখনো প্রস্তাবিত, আগে কেন সম্প্রচার কমিশন করে তারপরে এই নীতিমালা করা হচ্ছে না? সেই সম্প্রচার কমিশন কিছুদিনের মধ্যে করার কথা ছিল, সেই সম্প্রচার কমিশন এখনো হয় নাই। এখনো বলা হচ্ছে যে অনলাইন গণমাধ্যমের নিবন্ধনটা নিতে হবে সম্প্রচার কমিশন থেকে, কিন্তু যেহেতু সম্প্রচার কমিশন নাই, সেটি তথ্য মন্ত্রণালয় দেখবে। তার ফলে এটি সহজ, আপনাদের যেগুলি ভালো লাগে সেগুলি আপনারা রাখবেন, যেগুলি ভালো লাগে না, যেগুলিকে আপনারা বিপজ্জনক মনে করবেন, সেগুলিকে আপনারা দিবেন না। এটি কিরকম আইন হতে পারে বলে আপনার মনে হয়? আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না এবং আমার বন্ধু মাহফুজুল্লাহর সঙ্গে দ্বিমত পোষণ করছি না। আসলে সব সরকারই, যে সরকারি ক্ষমতায় থাকুক, তারা চায় কেউ এই তাদের সমালোচনা খুব কম সরকারি সহ্য করতে পারে। এটি হচ্ছে আমাদের দেশের একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে। এখন এই জায়গাটায় যে জিনিসটা হচ্ছে, আমি এই জায়গাটা একমত হয়েও আমি বলবো, আপনি একেবারে তো ছেড়ে দিতে পারেন না। অ্যাটলিস্ট একটা যদি ইয়ে থাকে, চেক বাল্ব থাকে, তাহলে হয় কি, যে মানুষটি এই কাজটা করবে সে মানসিকভাবেই প্রথম চিন্তা করে যে আমার মাথার উপরে এটা আছে, তখন সে ডেফিনেটলি কিছু না কিছু হইলো সেলফ কন্ট্রোল একটা ব্যাপার তার মধ্যে জন্ম নেয়। আপনি দেখেন এখন 1800 অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, অনলাইন মিডিয়ার 1800 অ্যাপ্লিকেশন আছে। আমি যতদূর জানি ক্যাবিনেটে পাস হলেও গভর্নমেন্ট এখনই তাদেরকে কিন্তু নিবন্ধন করতে বাধ্য করবে না। হয়তোবা আরো কিছুদিন পরে ওই কিছু বলে, ওই যে প্রাথমিক একটা কি যেন একটা ফিয়ের বিনিময় একটা করতে পারে, এর বাইরে কিছু করবে বলে আমার মনে হয় না। একটা কথা আমি বলি, মাহফুজুল্লাহ একটার সঙ্গে আমি ওই আই ডোন্ট নো ইয়েতে আমি এখন আর নেই, এটা অবশ্য আপনি জবাব দিয়েছেন। আমি আবার গ্রামে যাই, আমি এই যে কালকেও গ্রাম থেকে এসেছি। আপনি কল্পনা করতে পারবেন না, আমি ওই গ্রামে যে কোনো একটা ঘটনা এখন ঘটলো, 1 মিনিটের মধ্যে গোটা এলাকা ছড়িয়ে পড়তেছে, 1 মিনিটের মধ্যে গোটা এলাকা ছড়িয়ে পড়তেছে। কিন্তু শফিক ভাই, আমি একটু আপনার আগের প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি বলছেন যে কোনো সরকারের আসলে সমালোচনায় অভ্যস্ত নন। আপনার কাছে কি মনে হয় না যে আপনারা যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, যারা সরকারের কাছাকাছি যেতে পারেন, তারা সমালোচনা করেন না বলেই আসলে সরকার সমালোচনায় অভ্যস্ত হন না? তাদেরকে তো আপনারা কখনোই কোনো প্রশ্নের সম্মুখীন করেন না, তাদের সব কাজকেই ভালো বলেন। এটা ঠিক না, সব কাজটি ভালো আমরা বলি, আমরা সরকারকে সমালোচনা করতে দেখি না আপনাদের। না, আপনারা না দেখলে কিছু হবে না, কিন্তু ঘটনাটা হচ্ছে না দেখলে কিছু হবে না, আপনাদের দেখতে হবে, আপনাদের দেখতে হবে আমরা সমালোচনা করছি কিনা। আমার বক্তব্য হচ্ছে, এখন এই মুহূর্তে বাংলাদেশে বর্তমান সরকারকে সমালোচনা করতে কেউ ছেড়ে দিচ্ছে? আপনি আমাকে বলেন। যারা সরকারের কাছাকাছি থাকে, যেমন না কাছাকাছি থাকে, কি কেউ কি ছেড়ে দিচ্ছে? যেমন আপনি ছেড়ে দিচ্ছেন। না, আমি তো ছেড়ে দিচ্ছি না। আমি তো প্রথমেই বললাম, যে সরকারি আসে সেই সমালোচনা সহ্য করতে চায় না। খুবই একটু আদুরে সমালোচনা। না, আদুরে সমালোচনা কেউ সমালোচনা
সরকার ইসলাম করতে চায় না। আলটাক। আপনি আপনি সমালোচনা মাহমুদুল্লাহ ভাই করে, মাহমুদুল্লাহ ভাই হচ্ছে সরকার থেকে অনেক দূরে, আফসান ভাই করে, আফসান ভাই সরকার থেকে অনেক দূরে, অনেক দূরে। শফিক ভাই প্রেস ক্লাবের সভাপতি সরকারের কাছাকাছি খুব বেশি সমালোচনা করে না, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম। আচ্ছা, এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং, একেবারে আমি উড়িয়ে দেব না, Right. কিন্তু সবটা সত্যি নয়। আচ্ছা, আমি সবটা আমার সত্যি বন্ধু নয়। আমি আমার বন্ধুকে সাহায্য করবার জন্য একটা বাক্য শুধু ব্যবহার করি, সেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে গভর্নমেন্টস ওয়ান্ট টু সার্ভাইভ থ্রু সার্ভিস, মানে কি বলে সিক্রেসি। এখন এই সিক্রেসিটা কে কতখানি অনুপ্রবেশ করবে, আমার বন্ধু হয়তো 5 ডিগ্রি করে, আমরা 50 ডিগ্রি করি, সেই আর কি। শফিক ভাই ইয়া শেষ হলে আমি একটু আফসান ভাইয়ের কাছে যেতে চাই যে এই হ্যাঁ, পর্যায়ে- জি, জি। আমার প্রায় শেষ করে ফেলছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, হ্যাঁ, কতগুলো জিনিস আছে, আমি কিন্তু সামনের দিকে অনেক দূরে তাকাতে হবে, আমাকে অনেক দূরে তাকাতে হবে। Right. আমি সেই দূরে তাকাই বলে সব সময় অন্যরা যেভাবে একেবারে ল্যাভিশলি সব বলে ফেলে, আমরা সেটা বলি না। ওকে, আমরা একটু জনাব আফসান চৌধুরীর কাছে যেতে চাই। আফসান ভাই, আপনি কি মনে করেন জাতীয় সম্প্রচার জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া মন্ত্রিসভায় পাশ হলো, সরকার কেন এই বিষয়টিকে এত গুরুত্ব দিয়ে দেখছে, কেন সরকার মনে করছে যে এটি আসলে আইনে পরিণত করতে হবে, নিবন্ধন করে যাতে কেউ আফসান তো সাম্প্রতিক সময়ে সর্বশেষ আমাকে- নিগৃহীত ব্যক্তি, আমাকে ডিগ্রি তো বলা করতে হয়েছে পারে না। মানে যে হওয়ার পথে আর কি। আমার ঘনিষ্ঠজনরা বলেছে যে একটু সামলে কথা বলতে, কারণ আমার ওই মেয়াদটা শেষ হয়ে গেলে আমি যখন আবার বেল নিতে চাইবো নাও পেতে পারি যদি সরকারের সমালোচনা করে কথা বলি, কারণ এটা একটা পরীক্ষায় পরিণত হয়েছে। জি। বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে আমলারা সিদ্ধান্ত নেবে গণমাধ্যম কিভাবে চলবে, এটা গ্রহণযোগ্য না নীতিগতভাবে, একেবারে খালাস, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। শফিক ভাইরা কি বললো না বললো ওনাদের বিষয়, ওনারা এ করবেন। আমি মনে করি সারা পৃথিবীর সকল গণমাধ্যম নিয়মগুলো গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ করতে হবে, সরকার এটা করেনি। সরকার বলতে পারে না যে তারা খুব ভালো আইন আচ্ছা ভাই, বানায়। একটা ছোট প্রশ্ন, অনলাইন গণমাধ্যমকে আপনি গণমাধ্যমের সেই সুরক্ষা অনলাইন গণমাধ্যমকে দিবেন কিনা? আমি সমস্ত, কারণ আজকের মানে পৃথিবীতে অনলাইন গণমাধ্যম যে কেউ যে কোনো কিছু একটা হ্যাঁ সুবিধা- অবশ্যই, কারণ আপনি দেখেন আজকে সিটিজেন জার্নালিজম, আমি একবার তোয়াব ভাই একটা কথা বলছিল যে আমরা 15 মাসে একটা স্টোরি ব্রেক করতে পারিনি যেটা অনলাইনে আগে ব্রেক হয়নি। এবং অনলাইন বলতে ও পত্রিকা না, অনলাইন পত্রিকা না, Right. সোশ্যাল মিডিয়া, নানান রকম। আমি ব্রেক করতে পারিনি। তার মানে কি, আজকে সরকার 3টা গোয়েন্দা সংস্থা নাকি লাগে একটা অনলাইন পত্রিকার এটা করতে। 3টা গোয়েন্দা সংস্থা তো জঙ্গি খুঁজে বেড়ার কথা, তারা তো সাংবাদিক খুঁজে বেড়ানোর কথা না। একটা আমি জানি না, আমি সচিবদের নাম জানি না, কোন সচিব সিদ্ধান্ত নেবে যে এই গণমাধ্যমটা যোগ্য কিনা হবার জন্য, এবং সরকারের কোনো কমিশন এখনো হয়নি, শুধু হয়নি তাতে মন্ত্রণালয় তথ্য চালাবে। মন্ত্রণালয় এটা চালাবে, এটা অবশ্য খুব এটা funny। এর চেয়ে এটা অবশ্য খুব আমার funny। মনে হয় সরকার নিজেকে একটু কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে সামনে তুলে ধরছে। কিন্তু শফিক ভাই একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, শফিক ভাই বলছে যে এই মুহূর্তে এটি আসলে আইন হবে না, সরকার আসলে কি মানে একটু দেখতে চায় আমরা। সরকার কেন এটা দেখতে চায় সেটাও তো বোঝার দরকার নেই। 2013 সালে শহীদ ভাই কি বলছিল আমি জানি না, কিন্তু যখন এটাকে কগনিজেবল অফেন্স করলো আইসিটি 57, Right. এরপরে সরকারের ইজ্জত বেড়েছে এই আইনটা প্রয়োগ করে। সরকার কেন, সরকারের বন্ধু শফিক ভাইয়ের মতো সরকারের বন্ধু, তারা কেন বোঝাচ্ছেন না যে এতে করে সরকারেরই বেজ্জতি হচ্ছে, ভুলে যাবে। আজকে আপনি একটা জিনিস দেখুন, আমি মনে করি না আমি কি করব, আমি তো সাংবাদিকদের, আমি মরা পর্যন্ত আমি প্রেস ক্লাবের সদস্য না, আমি কোনো ইউনিয়ন করি না, কিছু না, আমি সাংবাদিক, আমার 65 বছর বয়স হয়েছে, কত এত হয়নি আফসানের, আফসান বাড়ি বলছে বয়স। আমার 43 বছর সাংবাদিক, হ্যাঁ। আমি মরবো সাংবাদিক হিসেবে। আমি যেটা করব, আমি সাংবাদিকদের সংগঠিত করব, আমি বিকল্প মিডিয়া অনলাইন তৈরি করব। সরকার অস্বীকার করতে, কিন্তু সরকার যেই নিয়মটা তৈরি করছে সেটা কি সরকার আমার সঙ্গে আলাপ করে করেছে? একটা আমলা আজকে সে মনে করেন ফিনান্স সেক্রেটারি, কালকে সে হয়ে যাবে লাইভ স্টক সেক্রেটারি, সে অনলাইন গণমাধ্যম কি বুঝবে? আমার মনে হয় যে শফিক ভাই যদি এই পয়েন্ট একটু মনে রাখেন, এবং আমরা পরে যখন আলোচনা করতে আসবো একটা বিরতি শেষে, এবং আপনি যদি এই প্রসঙ্গে একটু বলেন যে আমলাদের কাছে এই বিবেচনাটা দেওয়া যে আসলে কোন গণমাধ্যমটি গণমাধ্যম হতে পারবে বা অনলাইনে আসতে পারবে বা পারবে না, সেটিতে আমরা আসলে কতটা নিরাপদ, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশের। শফিক ভাই, আফসান ভাই একটি প্রশ্ন তুলেছিলেন যে আমলাদের কাছে কে সাংবাদিকতা করছেন বা করছে না, সেই প্রশ্নটি আসলে নিরাপদ থাকবে কিনা প্রস্তাবিত খসড়ায় যেটি বলা হয়েছে। না, খসড়া যেটা বলা হয়েছে আমরা ইনভেস্টিগেশন করবে, তাই না? Right. তো কিছু না, Right. কিন্তু এখানে ডিসিশনটা হবে পলিটিক্যাল ডিসিশন। Okay. এটা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট ইন পাওয়ার এখন, Okay. তাই না? Okay. ডিসিশনটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টই করবে। এখন একটা সব ক্ষেত্রে আবার
আপনি প্রশাসন চালাতে হলে তো প্রশাসনিক কর্মকর্তা লাগবেই, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি যদি জঙ্গি দমন করতে হয় পুলিশ লাগবে, র্যাব লাগবে, বিজিবি লাগবে, সবই লাগবে। তো এই ক্ষেত্রে ঠিক এক্স্যাক্টলি তাই। কারণ আমি প্রথমেই বলছি যে গভর্নমেন্ট এখন এটা জাস্ট এটা এই বাজারে ছেড়ে দিল আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ইনফরমেশন মিনিস্ট্রির কাছে দিয়ে এটাকে বাজারে ছেড়ে দেওয়া হলো। তারা কিন্তু এটা নিবন্ধন এখনই আমার যদ্দূর বুঝতে পেরেছি তারা নিবন্ধন এখনই করাচ্ছেন না। আচ্ছা। হ্যাঁ, হয়তো সাময়িক একটা পারমিশন হয়তো কাউকে দিতে পারে, কাউকে ইনভেস্টিগেশনে পরে, তারপরে দেখবে যে এটা কি অবস্থা চলছে। আসলে আপনি যাই বলেন না কেন, একেবারেই সবকিছু একেবারে ছেড়ে দিয়ে রাখা। ওই ইয়ে করা, একেবারে ছেড়ে দিলে তাহলে তো বাংলাদেশে যদি সব ছেড়ে দিত তাহলে তো এই জঙ্গি দমন করতে পারতো না। পারতো কি? পারতো না। সব ছেড়ে দিলে জঙ্গি দমন করতে পারতো না। আচ্ছা, আপনি মানে কি নিয়ন্ত্রণ করে জঙ্গি দমন করলো? কেন আপনি 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 দেখেননি মিডিয়া কিভাবে বলছে? যেমন মিডিয়া যেমন ইয়ে কি জানো, দেলোয়ার হোসেন সাঈদীর চাঁদের মধ্যে তার চেহারা দেখা গেছে। না মানে জঙ্গি দমন করার ক্ষেত্রে মিডিয়ার নিয়ন্ত্রণ কিভাবে সাহায্য করলো? জঙ্গি দমন করার ক্ষেত্রে কেন মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে সেটা? না, মিডিয়া নিয়ন্ত্রণ করা মানেটা কি? আমি বলছি গভর্নমেন্ট এখানে রীতিমতো এটা ওয়াচ করেছে যে কোন মিডিয়া কি করছে, এবং মিডিয়ার যে লোকগুলো মিডিয়ার এই বিভিন্ন সময় যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষে কি কোনো মিডিয়া দাঁড়ায়নি? সেই সময় গভর্নমেন্ট খুব টাফ অ্যাটিটিউড ছিল না? ছিল তো। আচ্ছা, মানে আমি ঠিক জানি না, আমি আবার মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে আসতে চাই। মাহমুদুল্লাহ ভাই, এই কথা কি ঠিক যে অনলাইন গণমাধ্যমের একটি নীতিমালা দরকার? সেটি আমরা সাংবাদিকরাই প্রস্তাব করেছিলাম যে এরকম যত্রতত্র ভাবে নীতিমালা, আমার ঠিক মনে নাই কে প্রস্তাব করেছিলেন, কিন্তু এই কথাটি বারবার আলোচনায় এসছে, আমাদের মধ্যে থেকে এই প্রস্তাব এসছে, এই আলাপ আলোচনা যে আমরা এটিকে সাংবাদিকদের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব ছিল, এটা বলে লাভ নাই, এটা আমাদের স্বীকার করা উচিত। এইটা আমরা সবসময় যেটা হয়ে এসছে এখানে, সাংবাদিক ইউনিয়ন ভাগাভাগি হওয়ার পর থেকে যখন যে সরকার ক্ষমতা থাকে সেই সরকারের অনুগত যে ইউনিয়ন থাকে সাংবাদিকদের, তারা গিয়ে মানে সরকারকে নানান রকমের বুদ্ধি দেয় কি করে। আমি যখন আপনারা আসবেন দেখে এটি দেখছিলাম, তখন আমাকে একজন বলেছেন যে এইটাতে আসলে ওই ইউনিয়ন ভিত্তিক আবেদন না, এটি হচ্ছে যে মূল যারা মিডিয়া আছেন, যারা হচ্ছে বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় দেন, তাদের বিজ্ঞাপনটা ঠিক করার জন্য তারা ভুইফোর এইগুলি সেগুলি বলে একটি নীতিমালার কথা বলেছিলেন প্রাথমিকভাবে। না, সেটা তো মালিক পক্ষে, আমি বলছি যে সাংবাদিকদের কথা যেহেতু আপনি আনলেন সেই জন্য, কারণ এটা গিয়ে আমরা কিন্তু নানান রকমের দুষ্ট বুদ্ধি দিয়ে আছি সরকারকে, এটা আমাদের স্বীকার করা উচিত যে অমুক আপনাদের বিরুদ্ধে বেশি লিখছে, অমুক লিখছে, তাকে ধরেন, অমুককে ধরেন, এগুলো আমরা দিয়ে আসি। আর এখানে আমার বন্ধু শফিক একটা কথা বলেছে যে আপনার একজন আমলা আমার দেশপ্রেম, আমার নৈতিকতা, আমার শিক্ষাগত যোগ্যতা, উনি কি করে বিচার করবেন? ওনারটাকে বিচার করেছে, ওনার সম্পর্কে তো প্রশ্ন আছে। যে আমলা আজকে ক্ষমতায় বসেছেন তাদের যোগ্যতা সম্পর্ক কিন্তু প্রশ্ন ইতোমধ্যেই হয়েছে, যে পিএসসিতে কি করে ইরেগুলারিটিজের মাধ্যমে তিনি হয়েছেন, এবং তিনি যে আমি যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সচেতনভাবে এই পেশায় এসেছি, এবং আমার চেয়ে যারা নিম্নমানের ছিল তারা আমলাতন্ত্রে যোগদান করেছে আমাদের সময়ের, তো তারা আমার যোগ্যতাকে তিনি কি করে মানে করবেন, নির্ভর করবেন, আমার সততাকে, আমার দেশপ্রেমকে। এই যে এখন একটা কথা বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা, বহু মুক্তিযুদ্ধের চেতনার লোকজনকে তো আপনি ধরে, সেটা কি করে মানে উনি মূল্যায়ন করবেন যে একটা লোক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে না বিপক্ষে? পড়ান একটি একাডেমিক বিষয় জানতে চাচ্ছি যে পৃথিবীর অন্যান্য দেশে কিরকম হয়, মানে অনলাইন যারা খবর দেয় তাদের কি কোনো না কোনো নিবন্ধন? না, কোনো নিবন্ধন তো আমি শুনি যেতে হয়, যে কারণে সিটিজেন জার্নালিজম যেটা ডেভেলপ করেছে, যেটার সঙ্গে আপনারাও জড়িত, আমি কিন্তু শুনি নাই যে কোথাও এরকম। আর আমেরিকাতে তো এটা প্রশ্নই ওঠে না, যেহেতু ফার্স্ট অ্যামেন্ডমেন্টের পরে তো এটা বন্ধ হয়ে গেছে। দেখেন আমাদের এখানেও একেবারে পুরোটা হতাশ হওয়ার কিছু নেই। এক সময় সেনাবাহিনী সম্পর্কে আলোচনাকে মনে করা হতো না, নিষিদ্ধ জিনিস মনে করা হতো। তো আজকে তো সেনাবাহিনী সম্পর্কে অনেক আলোচনা হয়, অনেক অ্যানালিসিস হয়, কিন্তু আমাদের পত্র পত্রিকায়, কারণ সেনাবাহিনীও আজকে বুঝতে শিখেছে, উপলব্ধি করতে শিখেছে যে ইচ্ছে করলেই সবকিছু করা যায় না, ইচ্ছা করলেই তারপরও কিন্তু হচ্ছে। ধরেন সাংবাদিকদেরকে নিয়ে পিটানো হচ্ছে, তার পা ভেঙে দেওয়া হচ্ছে, তাকে জেলে দেওয়া হচ্ছে, ঘটনা ঘটবার আগে তাকে নন বেলেবল। আপনি এই আইনে এই যে নন বেলেবল করেছেন, কেন করেছেন? আপনি ঢুকিয়ে দিয়ে রিমান্ডে দিয়ে দিবেন, রিমান্ডের পরে আপনি জেলে দিবেন কি জন্যে? আপনি ভালো মানুষ, ওই যে তুমি বেটা সাধু হলে সেটাই। আফসার ভাই, আরো একটি বিষয় যেটি এই আলোচনাটার সময় খুব বেশি আলোচনা হয়, সেটি হচ্ছে যে
আমরা যারা সাংবাদিকতা করি তারা সবাই জানি যে আমরা আমাদের যে বক্তব্য, আমাদের আচরণ, আমাদের লেখা, আমাদের রিপোর্ট, সেগুলির জন্য দায়ভার আমাদের কাউকে না কাউকে দিতে হয়। অনলাইন মিডিয়া যদি আসলে মিডিয়াই হয়, সেই দায়ভারটা আসলে কে নিবে? তার যদি একটা রেজিস্ট্রেশন না থাকে, তার যদি একটা ঠিকানা না থাকে, তার যদি একটা বাসা না থাকে, বাড়ি না থাকে, ঘর থাকে, থাকে, সাকিন যদি না থাকে। মানে এই যে ধারণাটা জি, যে আমার একটা বাড়ি থাকতে হবে তাহলে আমি ভদ্রলোক হয়ে গেলাম, না না, ভদ্রলোক না, একটা ঠিকানা থাকা না, দরকার একটা কিনা? ঠিকানা থাকতে হবে। আমার ঠিকানা তো ডিজিটাল, আমার ঠিকানা তো ডিজিটাল। কিন্তু ডিজিটাল ঠিকানা তো ফেক করা আমি যায়। ঠিক না, তো এই ঠিকানা ফেক করা যায় না। আমি একটা পত্রিকা বার করবো চিন্তা করলাম, আমার কি দরকার? আমি মাহফুজ ভাইকে বা শফিক ভাইরে বললাম যে আপনার একটু ঠিকানাটা আমারে দিয়ে না, আমি এটা রেজিস্ট্রেশন করবো। উনারা তো না করবেন না আমারে, আমি তো হয়ে গেলাম। আমি কতবার এই জিনিসটা আমরা করতে পেরেছি জীবনে আমি বলতে পারবো না, বহুবার হয়েছে। আমার কথা হচ্ছে কি যে বিষয়টা হলো নীতিগতভাবে গণমাধ্যমের ভূমিকাটা একটু বোঝা দরকার, এবং ডিজিটাল গণমাধ্যমের অবস্থাটা অথবা অনলাইন যেটা বলে সেটা বোঝা দরকার। এটা আমার দেশের আমলারা মনে হয় না বোঝেন না, কারণ তারা অনেকদিন আগে পাস করেছেন। দ্বিতীয়ত তারা সেক্রেটারিরা, আমি তো দেখেছি আমার বাবা সচিব ছিল, ও টাইপ করতে জানতো না আমার বাবা, তার সেক্রেটারি ছিল, সেক্রেটারি ছিল, সে স্টেনোগ্রাফার ছিল, স্টেনোটাইপিস্ট ছিল। আসলে আমি নিজে দেখেছি। এখনো কিন্তু অনেকটা তাই, প্রচুর সচিবের রুমের মধ্যে খুব দামি দামি কম্পিউটার আছে, আচ্ছা, তারা ব্যবহার করেন কিনা আমার সন্দেহ আছে। এই কারণে আমি মনে করছি যে এইটা হলো নীতিগতভাবে বিষয় না, এটা হচ্ছে কাঠামোগতভাবে ভ্রান্ত হয়েছে। এই আলোচনাটা করতে হবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আর তরুণ কর্মী যারা আছে, আমি যেহেতু তরুণ কর্মীদের চিনি, আমি অনলাইনের সাংবাদিকদের চিনি, জানি, ওদের সঙ্গে কাজ করি, ওদের যে মগজ মস্তিষ্ক, যেটা মাহফুজ ভাই যে কথা বলছিল, আর আমাদের তিনজনের বয়স একটু কম বেশি হবে। মাহফুজ ভাই আমাকে বলেছে যে সে আমার 10 বছরের বড়, এটা ঠিক না, আমি প্রতিবাদ করছি, কিন্তু আমরা তো ওই জগতেরই না, আমরা যেই জায়গায় চলে গেছে, তো আমরা এইখান থেকে বসে যেটা বানিয়েছি, আমার কাছে কালকে গোলাম রহমান স্যার এই কথাটা বলছিল যে অ্যানালগ মাথা দিয়ে ডিজিটাল যুগের গণমাধ্যম চালানো যাবে না। এই সরকারের আমলারা হচ্ছে অ্যানালগ। কিন্তু সরকারের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে, আপনি বলছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলা হয়েছে কিনা, সরকার এটি দীর্ঘ সময় ওয়েবসাইটে দিয়ে রেখেছে, আপনাদের মতামত চাইছে, আপনারা মতামত দিয়েছিলেন কিনা? কথা হলো না, ওয়েবসাইটে কাদের দিয়ে রেখেছে, কারা? আপনারা তো ডিজিটাল লোক, আপনারা মতামত দেন। আমি একটু আলোচনাটা একটু আফসানের সহায়তায় আসি। ওই যে আপনি বললেন না যে ঠিকানার কথা, জি, তো ঠিকানার কথাটা বলি, এখন স্পেশাল পাওয়ারস অ্যাক্ট যেটা আছে আমাদের, এটাতে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে যে পত্রিকা বন্ধ করা যাবে না, পত্রিকার সম্পাদককে প্রয়োজনে অ্যারেস্ট করা যাবে। হ্যাঁ, তো এই যে ধরেন একটা আমার দেশ নামে একটা পত্রিকা, আপনি তার সম্পাদককে অ্যারেস্ট করেছেন, পত্রিকা বন্ধ করেছেন, কোন আইনে করে রেখেছেন, কোন ক্ষমতায় করে রেখেছেন? আর আরেকটা যোগ করি যে আমি আমার ছাত্রছাত্রী, আমি যথেষ্ট আধুনিক এবং মডার্ন থাকার চেষ্টা করি, মানে টেক সেভি যেটাকে বলে, এটা হওয়ার চেষ্টা করি। আপনি বললে তো বিশ্বাস করবেন না, আমার যে এতজন ছাত্রছাত্রী আছে জার্নালিজম এবং কমিউনিকেশনের, আমি অবাক হয়ে যাই তাদের চিন্তার জগতের সঙ্গে আমার চিন্তার জগৎ যখন আমি মেলানোর চেষ্টা করি, আকাশ পাতাল পার্থক্য। ওরা যেভাবে দেখে, জানে, শোনে, বোঝে, তো কাজে আপনি এই বিবেচনাগুলোকে না নিয়ে এই বিবেচনাগুলোকে নিতে হবে। আফসার ভাই, আমি একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে একটু ফিরে আসি। আমাদের একজন দর্শক একটা হাইপোথেটিক্যাল কোন একটা কথা বলছেন, সেটি হচ্ছে এরকম যে কোন জায়গায় একটি কাল্পনিক দুর্যোগের কথা বলে বা কাল্পনিক দুর্ঘটনার কথা বলে যদি সেটি ছড়িয়ে দেওয়া হয়, যেহেতু ডিজিটাল মিডিয়ার এক ধরনের জ্যামিতিক বিস্তার আছে, সেই ক্ষেত্রে আসলে এটাকে কিভাবে পরে আওতায়, আইনের আওতায় বলেন, নিয়ন্ত্রণ আওতায় আনা যায় সম্ভব, সেটি একটু আমাদের একটু বলবেন। আমরা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমি নিরাপত্তার ব্যাপারটা বলছিলাম। আমাদের একজন দর্শক জানতে চাইছিলেন যে জ্যামিতিক ভাবে যেহেতু বিস্তার ঘটে অনলাইন কন্টেন্টের, সেই ক্ষেত্রে অনলাইনের আসলে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা দরকার কিনা? ধন্যবাদ। অনলাইন ছাড়া আর কোনো কিছু নাই পৃথিবীতে। কোনো জায়গায় বোধহয় অফলাইন পত্রিকা টিকে আছে, এটা রানী হয়তো একটা বই পত্রিকা পড়তে পারেন। এভরিথিং ইজ অনলাইন, এভরিথিং ইজ অনলাইন। এবং সরকারের যে মিডিয়া পলিসিটা যদি দেখেন, তাখানে লেখা আছে যে যাদের অলরেডি নিউজ পেপার অ্যাক্টের পারমিশন আছে তারা অনলাইন গেলে শুধু জানিয়ে দিলেই চলবে। তার মানে সমস্ত বাস্তবতা হচ্ছে অনলাইন, অনলাইন ছাড়া আর কোনো কিছু নেই। এই ধরনের অনলাইন মিডিয়া পলিসি বলাটাই আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে। আমি তো একটা বৃদ্ধ মানুষ, তারপরেও আমার কাছে হাস্যকর মনে হচ্ছে যে যারা সচিব হয়ে নিজেকে বুড়ো বলতে খুব পছন্দ করে অর্থাৎ ও যে জিনিস লিখেছে তিনি মনে করেন একটা ফেক এক কোনো জায়গায় হলো, কতক্ষণ সার্ভাইভ করে নিউজটা? আমি বলি আমি পৃথিবীর 10টা দেশের অনলাইন পত্রিকা পড়ি প্রতিদিন সকাল থেকে। আমি খাতা দেখি
এটা করি, আমি লিখি, আমি অনলাইন পড়ি, আমি সমস্ত সারাক্ষণ আই লিভ অনলাইন। আমি দেখেছি যে কোনো জায়গাতে দ্য বেস্ট সবচেয়ে বেশি হয় যে অসংখ্য পাঠক যদি হয় তাহলে অসংখ্য পাঠকের সামনে এটা সার্ভাইভ করে না। আমি বাংলাদেশের, আপনি বলছিলেন যে 10 জন আপনার এটা দেখে, আমি অন্তত আমার মেয়ে মাধ্যমে আমার কাছে আমি 50 থেকে 100টা অনলাইন দেখি দৈনিক। আমি 50 থেকে 100টা অনলাইনে কিছু যোগে বাজে নিউজ এগুলো আমি পড়ি না, কিন্তু আমি বলতে পারি যে সরকার যেটা বলছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ওই জামাত ইসলামী, এটা আমাদের ইসলামী, ওটার ব্যাপারে আমি বলছি না, কিন্তু এছাড়া কেউ দেয় না। একটা কথা আমি খালি যোগ করি, সেটা হলো যে এই যে বলুন না যে আপনার জিওমেট্রিক প্রোগ্রেশন হয়, এটা হয়, ওটা হয়, আপনি কি ফ্রেঞ্চ অনলাইন পড়েন? আপনি হয়তো ফ্রেঞ্চ জানেন বলে। না, ফ্রেঞ্চ আমি জানি না, ফ্রেঞ্চ অনলাইনের একটা ইংরেজি ভার্সন ওরা মনিটর করে, সেটা আমি দেখেছি। না, ফ্রেঞ্চ ভাষা আমার বাংলা অনলাইন কে দেখে? আমার বাংলা অনলাইন আমেরিকান দেখে, সে তো বাংলা জানে না। তো কাজে ওই যে জিওমেট্রিক প্রোগ্রেশনের কথা যে বলা হয় যে জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে, এটা তো একটা কষ্টকল্পিত কল্পনা। না, বাংলাদেশে জ্যামিতিক হারে বাড়া সম্ভব, 17 কোটি লোকের দেশ তো, আরে বাংলাদেশে হিউজ কান্ট্রি। ভাই ইংলিশ স্পিকিং, বাংলাদেশের বাইরে 5 কোটি লোক থাকে। ইংলিশ স্পিকিং কত লোক? আমি একটা কথা বলি, আজকে মেইল অনলাইনে সবচেয়ে বড় ব্যানার বিজ্ঞাপনটা হচ্ছে আড়ং এর শাড়ি। না না না, সেটা হচ্ছে আপনি অনলাইনে দেখেছেন, যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের জন্য সেটা এক্স্যাক্টলি, তার মানেটা কি? এই গ্লোবালাইজ যুগে, ওয়ান বেল্ট ওয়ান রোড এর যুগে আমরা বলবো যে আমরা বাংলাদেশের ভেতরে থেকে আমাদের অনলাইন কেউ দেখতে পাবে না, আমরা এটাকে নিয়ন্ত্রণ করব। না না না, দেখতে পাওয়ার প্রসঙ্গটা মানে ঘটনা হচ্ছে যে কোন একটা নিউজের পেছনে কে আছে তাকে না জানলে নিউজটা মানে পরিপূর্ণ হয় না বলে একটা স্কুল আছে। টেকে না। এই যে কদিন আগে শাহরুখ খান শাহরুখ খান মরে গেছে বলে একটা প্রচার হয়েছিল, বোধহয় ঘন্টা 2-3 ছিল এটা, তারপরে এটা না না, আমাদের একজন দর্শক আরেকটা সাহায্য করেছেন, আপনি যদি এটা একটু বলেন শফিকের কাছে যাওয়ার কাছে, আপনি যদি 30 সেকেন্ডে বলেন যে ধরা যাক কোন একটা অনলাইন এরকম নিউজ করলো যে বাংলাদেশে চালের দাম 70 টাকা হয়ে যাবে 1-2 দিনের মধ্যে, এবং অনেক লোক বাজারে বা যাদের কাছে মজুদ আছে তারা চাল বিক্রি করলো না, কিছু সময়ের জন্য বাজারে একটা চালের ক্রাইসিস তৈরি হলো এবং সত্যি 60-65 টাকা দাম হইলো। এখন ক্রাইসিস নাই। 2 নম্বর এইটা তো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ চালের দাম আসলে বেড়ে গেছে, ওটার জন্য গুজব লাগে। আচ্ছা, আরেকবার যেটা আওয়ামী লীগের বন্ধুরা সবসময় বলেন যে বন্যা হয়েছিল তখন বিবিসি থেকে বলেছিল 2 কোটি লোক মারা গেছে, বিবিসি মারা গেছে 2 কোটি লোক না মারা তাহলে সব দোষ অনলাইনের, যে বিবিসির কোনো দোষ নাই। ওকে, আমরা একটু শফিকের কাছে আসি। শফিকের সরকারের পক্ষে বললাম যে শফিক ভাই, না না, শফিক ভাই সরকারের পক্ষে কেন বলবে? প্রথমে আমি বলি, হ্যাঁ, আমাকে যখন সরকারের পক্ষ বলছে আমি একটু সরকারের পক্ষেই থাকি। অবশ্য আমার কথা বেশিরভাগই মহিউদ্দিন সাহেব বলে দিচ্ছেন, যাই হোক সেটা মহিউদ্দিনই বলে দিচ্ছেন, আমরা বন্ধু, দীর্ঘদিনের সহপাঠী, আমরা তো সুদীর্ঘকালের সহপাঠী, হলে একসঙ্গে ছিলাম, পাশাপাশি রুমে, সেটা অন্য জিনিস। কিন্তু আমার মাহফুজুল্লাহ সাহেব যে কথাটি বলছেন যে আমাদের এখানে যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে আমরা সচেতনভাবে এই পেশায় এসেছি, হ্যাঁ আমরা এসেছি, কিন্তু আজকে 800 হচ্ছে প্রিন্ট মিডিয়া, 5000-এর উপরে সোশ্যাল মিডিয়া, 1800-এর উপরে অনলাইন মিডিয়া নিবন্ধনের জন্য। আপনার অনুমতি আমি শুধু প্রশ্নটি করতে চাই যে আলোচনা হলো, আমি প্রশ্নটি হচ্ছে যেহেতু কোন মিথ্যা সংবাদের আয়ু আসলে খুবই সীমিত, আমরা মিথ্যা সংবাদকে এত ভয় পাচ্ছি কেন? আমরা কেন এটা মানছি না যে শফিক ভাই যে সংবাদটি দিচ্ছেন সবচেয়ে ভালো গণমাধ্যম, আমরা যেটা দিচ্ছি সেটিতে বিশ্বাস না করে কোন একটি ভুয়া সংবাদের উপর আমরা আস্থা রাখবো? আমি আপনাকে 2-3টা উদাহরণ দিচ্ছি। আপনার মনে আছে বাবরি মসজিদ ধ্বংসের কথা? মনে আছে। আমাদের এখান থেকে ভয়েস অফ আমেরিকা থেকে নিউজ হলো যে বাংলাদেশের হিন্দুরা নবপুর রোডে পুরান ঢাকায় মিষ্টি বিতরণ করছে বাবরি মসজিদ ভাঙার পরে। এই একটা গুজব আমেরিকা, হ্যাঁ আচ্ছা, এই একটা গুজব ছড়িয়ে দেওয়ার পরে 247টি মন্দির ভাঙা হলো জাস্ট 10 ঘন্টার মধ্যে। মানে অনলাইন না, ওই একটি নিউজে। আচ্ছা, সেই গেল একটা দিক। তারপর আপনার মনে আছে যে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে, বগুড়ার কি যেন নামরা থানাটা, যাই হোক কি একটা থানা যেন, কি যেন, যাই হোক আমি ভুলে গেছি নামটা, সেই থানাটা অ্যাটাক হয়েছে, কেন তাকে ধরে রাখলো, এবং সেখানে গুলি হয়েছে, 18 জন লোক নিহত হয়েছিল। আপনি বলছেন লাইভ, কিন্তু অনলাইনের সাথে তার কি সম্পর্ক? হ্যাঁ, অনলাইনের সাথে কি সম্পর্ক? অনলাইনও তো একটা মিডিয়া, সেটা তো অফলাইন, গুজব অফলাইনেও ছড়াতে পারে। না না না, অফলাইনে তো, এগুলো তো অফলাইন মিডিয়া। না না না, আরেকটা হতে দেখেন, অনলাইন
কিছুদিন আগে জয়কে মেরে ফেলছিল না আকাশে? তো কি হয়েছে এটা শফিক ভাই? এটা তো যে কোনো সারা দুনিয়ায় তো না, কত খবর না, এরকম আপনি থাকে। আপনি অনলাইনকে কন্ট্রোল করবেন। এই যে ইন এডিশন টু আমি দ্যাট যে পোস্টগুলি, হ্যাঁ পোস্টগুলিকে কি আপনি control করবেন? আমি তো কন্ট্রোল শব্দটাই আমি গৃহীত ঠিক আছে, করছি। regulate ঠিক আছে, করেন, ঠিক আছে। monitor যেমন করেন। আফসান চৌধুরী যে বারে বারে বলছেন আমলা, কেন বাংলাদেশে পলিটিক্যাল লোক নাই, পলিটিক্যাল গভর্নমেন্ট চলছে না, এখানে আমলারা হচ্ছে কর্মচারী, তাদেরকে দিয়ে কাজ করাতেই হবে। না না শফিক, আপনার কাছে এটা সন্দেহজনক মনে হয় না? আপনি 2014 সালে বললেন যে আমি একটা কমিশন করব, সেই কমিশন এটি যাচাই করবে, সেই কমিশন 2017 সালেও করা হলো না, বলা হলো যতদিন পর্যন্ত কমিশন করবে ততদিন পর্যন্ত। আপনারা আছেন না, কমিশন করতে কতদিন লাগে? এই কমিশনটা করতে কতদিন লাগে? সিরিজ অফ বৈঠক হয়েছে। কোথায়? এই কমিশন করতে কি লাগবে? তিনটা লোক লাগবে, তিনটা লোক আমি বলছি সিরিজ অফ বৈঠক হয়েছে, ইয়েতে তথ্য মন্ত্রণালয় হয়েছে, সেই বৈঠকগুলির দুই একটা তো আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে শফিক ভাই। আমরা আপনাকে সামনে বসে থাকতে দেখেছি। আপনি সিরিয়াসলি বলেন ওইসব বৈঠকে আসলে কোনো উপসংহারে যাওয়ার জন্য বৈঠক করা হয়েছে? না না না, যে যার বক্তব্য দিয়েছেন, চেয়ার ছেড়ে চলে গিয়েছেন, পরের বক্তা তার বক্তব্য বলেছেন সবাই। ডেফিনেটলি তার একটা আউটকাম আছে। আমি কোন আউটকাম দেখি না, 3 বছর ধরে বক্তৃতার কোন আউটকাম আমি দেখি না। অবশ্যই আছে, কোথায় তাই সেটা? না? কি আউটকাম? এখনো তো প্রস্তাবিত কমিশন নাই, আপনি আউটকাম বলেন। এই যে আউটকাম আপনি নিবন্ধন নিবন্ধন আমার তো হাতে রইলো পেন্সিল শফিক ভাই, আমরা এটা বিরোধী ফিরি বাধ্য করছে না তো, বাধ্য করছে না তো। না, আমার মনে হয় যে আমরা এটা বিরোধী নিয়ে আবার শফিক ভাইয়ের কাছে আসি। শফিক ভাই আমাদের বিরতির পর আমরা ফিরে এলাম আজকে বাংলাদেশে। শফিক ভাই, আমরা বিরতির আগে যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটাকে আমরা সাংবাদিকদের নিরাপত্তা, মুক্তচিন্তা, স্বাধীনতা আমরা যদি এই ব্র্যাকেটের মধ্যে আনি, এই অনলাইন সাংবাদিকতা যে নীতিমালা, তা অনলাইন গণমাধ্যম নীতিমালা, তা আসলে কতটা নিশ্চিত করবে বা কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সে বিষয়ে আপনি বলছিলেন নিরাপত্তার পার্সপেক্টিভ থেকে। আমি তো মনে করি কিছুটা হলো একটু বাধ্যবাধকতা থাকা উচিত। কারণ যেটা মাহফুজুল্লাহ সাহেবের আমি এখন আবার বলছি, এবং আফসান চৌধুরী যেটা বলছেন, সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে কিংবা লেখাপড়া শিখে ভালো জ্ঞান নিয়ে সচেতনভাবে এই পেশায় আসেনি। অনেকে এসছেন যারা ম্যাট্রিক পাস বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাস নিয়ে আমার আসলে আমি বলছি না মতিন চৌধুরী স্যারের একটা কথা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় করিডোর দিয়ে ছাগল গেলেও নাকি মানুষ হয়ে যায়। আমি এটা বলবো না, কিন্তু এখন সাংবাদিকতায় আপনি বিশ্বাস করবেন, এই যে 800 দৈনিক পত্রিকা আছে, এর মধ্যে অন্তত পক্ষে 700 পত্রিকার সাংবাদিকরা কেউ লেখাপড়া জানে না। আমি যারা লেখাপড়া জানি সেই 700 পত্রিকার লেখা তো আমি গুরুত্বই দিব না, আমি তো তার আগে বাদ করে দিব, সে তো আমার আপনি বাদ দেবেন। সবাই তো আপনি না, সবাই মহিউদ্দিন কাদের না, সবাই মাহফুজুল্লাহ না, একটা সাধারণ মানুষ সেটা বিশ্বাস করবে। সঙ্গে সঙ্গে যে জিনিসটা করতে হবে তার একটা জবাব থাকতে হবে। জবাব কি দেবেন আপনি? না না শফিক, আপনি আলু পটল ব্যবসায়ীকে সবকিছু লাইসেন্স দিচ্ছেন, মিডিয়ার বিভিন্ন ব্রাঞ্চে লাইসেন্স না দিলে আবার তুমি কবে সরকার আমার দিচ্ছে আপনি তো বড় লোকের লাইসেন্স দিতেছেন, দিচ্ছেন তো আলু পটল ব্যবসায়ীকে লাইসেন্স, রাইট, আমাকে তো দিচ্ছেন না, রাইট। তো তাহলে আপনি কয়টা অনলাইন সাংবাদিক মুক্তিযোদ্ধা বলে প্রমোশন নিছে বা কয়টা সার্টিফিকেট পাইছে যে আমি মুক্তিযোদ্ধা বলে? সচিব কয়টা বার করা যাক যে কতগুলো বলছে যে আমি মুক্তিযোদ্ধা? না ভুয়া গুলি সব সচিব, এটা ঠিক আছে না ভুয়া গুলি সব সচিব। কিন্তু শফিক ভাই, আমি আবারও একটা আগের জায়গায় যেতে চাই যে কথাটি মাহফুজুল্লাহ ভাই বা আফসান ভাই বলছেন যে নিরাপত্তার খাতিরে এটা আসলে কতটা জরুরি। কারণ এই সংবাদগুলি যে 700 আপনি মিডিয়ার কথা বলছেন, তাদের তো আমরা আসলে কেউ দেখি না, পড়ি না, এবং আফসান ভাই যে এত মিডিয়া দেখে তাও তো উনি 50টা দেখে, আমি তো 10টা দেখি। আমি তো এটা একটাই উদাহরণ দিতে যথেষ্ট, সেই কি যে বগুড়ার সেই থানা অ্যাটাক করে 18 জন লোককে গুলি, কিন্তু সেইটা কি তো আসলে অনলাইনের উপর ভিত্তি করে তো করা হয় না, একটা নিউজের উপর। তাহলে আপনি বন্ধ করে দিবেন? অনলাইনও তো নিউজ। জি, আজকে আমি আপনাকে বলি, একজন লোক যদি একটা ল্যাপটপ কিনতে পারে, যদিও সে চালাতে জানলে, একটা ল্যাপটপ কিনলেই একটা অনলাইন শুরু হয়ে গেল। এখন সে বসে কি করছে না করছে, এই জন্যই তার সবকিছু জানা দরকার। গভর্নমেন্টের কাছে কি মনে হচ্ছে যে একটা ল্যাপটপ থাকলে বা সে যদি একটা অনলাইন চালু করে ফেলতে পারে, সে অনেক লোকের কাছে পৌঁছে যাবে, তার এত ক্ষমতা হবে? মাহফুজুল্লাহ ভাই একটা অনলাইন চালাচ্ছেন ভাই, এই যে সোশ্যাল মিডিয়া এটা দিয়ে একটা ছেড়ে দিচ্ছে, সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে সবচেয়ে বাংলাদেশ 1800 গণমাধ্যমের মধ্যে আমি যে কোন কয়টা গণমাধ্যম দেখবো সেটা আমি কিভাবে চুজ করছি? আসলে আমার এই চুজ করার ব্যাপারটা কি? না সে আপনার যে কোনো ভাবেই, আপনার তো নাগরিক হিসেবেও তো আমাদের একটা নিবন্ধন আছে না, আছে না, আইডি কার্ড আছে, রাইট, তাই না? এখন যারা এই অনলাইন মিডিয়া চালাবে
তাদেরও তো ডেফিনেটলি একটা পরিচিতি থাকতে হবে। মাহফুজুল ভাই, আপনি এই একটা- প্রসঙ্গে কি একটা বলবেন তার যে আমাদের যদি সম্পর্কে ব্যক্তি জানা হিসাবে থাকতে থাকে, হবে তো। ব্যক্তি হিসাবে থাকে একটা মুদি দোকানের যদি একটা রেজিস্ট্রেশন, একটা ট্রেড লাইসেন্স থাকে, তাহলে একটা অনলাইন গণমাধ্যমের কেন একটি রেজিস্ট্রেশন থাকতে পারবে না? রেজিস্ট্রেশন থাকলে কি এমন সমস্যা? শুনেন, নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন কেন দরকার হয়, আর মুদি দোকানের রেজিস্ট্রেশন আর নাগরিকের রেজিস্ট্রেশন যদি আপনি এক কায়দায় মানে এক জায়গায় ফেলেন, তাহলে তো আলোচনা করা যাবে না এটা কোনো সময়। এটা হচ্ছে মূল বিষয় আর কি। নাগরিকের রেজিস্ট্রেশনের অনেক রকমের প্রয়োজন আছে, হিসাব নিকাশ, অন্য কিছু বাদ দেন, হিসাব নিকাশের জন্য দরকার আছে। Okay. আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু এইখানে যে জিনিসটা তর্ক করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি তার স্বাধীনতাকে, একটা লোকের স্বাধীনতাকে কতখানি আপনি খর্ব করবেন। সমস্যাটা কোন জায়গায় জানেন? সরকারের, আমার কাছে যেটা মনে হয় হচ্ছে যে সরকারের বিভিন্ন ঘটনা ঘটে, তো বিভিন্ন দুষ্কর্মগুলো প্রিন্ট মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে আসবার আগেই কিন্তু দেখা গেছে আপনার অনলাইনে চলে যাচ্ছে। ওই ইলেকশনের সময় মার দিচ্ছেন, বিএনপি মহাসচিবকে মার দিচ্ছেন, অমুককে পিটাচ্ছেন, তমুককে মানে জেলে ঢোকাচ্ছেন, এগুলো কিন্তু সব কিন্তু মজুর ভাই, আপনি একটি কথা বলছিলেন যে যারা এই গণমাধ্যমগুলি আছে, ধরেন প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইত্তেফাক যারা আছে, তাদেরও অনলাইন ভার্সন আছে, তাদের তো আলাদা করে নিবন্ধন নিতে হচ্ছে না, তারা তো থাকছেই। আপনারা কি মানে যারা তাদের উপর আস্থা হারাচ্ছেন যে তারা আসলে সাংবাদিকতা করবে না? না, আমি সেটা বলছি না। তারা এক ধরনের সুবিধা তারা ভোগ করছেন। তারা যে সুবিধা ভোগ করছেন, তারা তো নাগরিক। সেই আমি নাগরিক হিসেবে আমার সেই সুবিধা ভোগ করবার অধিকার আছে। আমার হয়তো বড় এস্টাবলিশমেন্ট মানে যে পত্রিকা বের করবার ক্ষমতা নাই, আমার এটা বের করবার ক্ষমতা আছে। এখানে তো মানে আপনার ফিনান্স একটা খুব বড় বিষয়। আপনি একটা অনলাইন পত্রিকা অনেক রকমের হতে পারে, এটা অপিনিয়ন বেসড হতে পারে, ভিউজ বেসড হতে পারে, নিউজ বেসড হতে পারে, নানান রকম ভাবে। এইখানে কস্টিং আর ওটার কস্টিং তো এক না, দুটা কস্টিং কিন্তু ভিন্ন। তো সেখানে এবং আমার যে আমার চিন্তাটা প্রথম হলো আমার খবর ছাপে না, চিন্তার জগৎটা ছাপে না, প্রথম মানে যুগান্তর আমারটা ছাপে না, কালের কণ্ঠ ছাপে না। আমি হিসেবে বলছি আর কি, মানে আমারটা ছাপে, কিন্তু একটা লোক চিন্তা করতে পারে, তো সে চিন্তা করলে তার চিন্তাটাকে আপনি প্রকাশ করতে দেবেন। রাইট। কিন্তু মাহমুদুল ভাই, আমি আবারও ওর পুরনো কথা বলেছি, একটি সমবায় সমিতির যদি একটা রেজিস্ট্রেশন থাকতে পারে, একটা অনলাইন গণমাধ্যমের রেজিস্ট্রেশন কেন থাকবে না? সমবায় সমিতির রেজিস্ট্রেশন আর অনলাইনের রেজিস্ট্রেশন কি এক? না না, দুটো আলাদা, কিন্তু রেজিস্ট্রেশন তো সবকিছু না, থাকছে। তাহলে তো আপনার মতের রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে তো সরকারের কাছে গিয়ে বলতে হবে আমি এই মতের সমর্থক, আমার একটা অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা রেজিস্ট্রেশন। কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে বাজে মতামতের জন্য আপনাকে ফেসবুক থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, ফেসবুকের যেটা পছন্দ কেন হচ্ছে না, বের ফেসবুক করছে? কিন্তু আপনাকে কেন বের করছে? এটা বিকজ অফ আমাদের মতন গভর্নমেন্টস গুলোর মানে ইয়ের কারণে। না, আই এগ্রি, আই এগ্রি, কিন্তু বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তাহলে লেট দি গভর্নমেন্ট এই করতে পারবে না, গণমাধ্যমের সঙ্গে বসুক, ফেসবুক ইউজারের সঙ্গে বসুক, সবার সঙ্গে বসুক যারা ব্যবহার করছে এটা, এবং তারা বলুক এটা গ্রহণযোগ্য কিনা। তাহলে সরকার বসে থেকে বলে দিল যে এগুলো আমার কাছে গ্রহণযোগ্য, এগুলো আমার কাছে গ্রহণযোগ্য না, তাহলে তো মূল অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে আমি যদি চাই, স্বয়ং আমি বলুন কেউ আমাকে আটকাতে পারবে না, আমার ল্যাপটপ থাকবেই, আমি আপলোড করতে পারবোই, আমি দরকার হলে ডার্ক ওয়েব ইউজ করতে পারবো, যেটাকে কেউ ধরতে পারে না, মার্কিন সরকার পর্যন্ত ধরতে পারে না। উইকিলিক্স আর আসাঞ্জের পরে এটা লোকের বোঝা উচিত যে এই ডিজিটাল নিরাপত্তা জিনিসটা ইজ এ ফিকশন, এটা দিয়ে কোনোদিন করা যায় না, এবং সেই জন্য বরং মুক্ত করে দিলে সবচেয়ে। আর আমাদের, আমি আপনার সাথে একমত হয়ে বলি, সরকার কি আসলে ওইটাকে ফাইট করতে যাচ্ছে যে বিরুদ্ধ মত? কারণ সরকার তো খুব ভালো করে জানে বিরুদ্ধ মতকে ফাইট করতে পারবে না। আমি বলি নীতিগতভাবে আমার অধিকার আছে, আমার বক্তব্য জানাবো। যেটি বলছে সেটি মানে প্রাথমিকভাবে যেগুলি আসে সেগুলিকে আটকাই দিয়ে আটকানোটার জন্য। আর আপনি যেটা বললেন যে কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন, তাহলে তো প্রত্যেক নাগরিককে গিয়ে বলতে হবে, ভাই আমি ক দলের সমর্থক, এটা রেজিস্টার করেন, আমি খ দলের সমর্থক, এটা রেজিস্টার করেন, আমি গ দলের সমর্থক, সরকার কাছে। এটা তো মতের সঙ্গে সম্পর্কিত, ওটা ব্যবসা, অনেকগুলো পার্থক্য আছে। বাট ইউ আর ডুইং বিজনেস হিয়ার। আপনি এটাতে টাকা সাপোজ আই ডোন্ট ডু বিজনেস, আমি একটা বলি, আমি অলওয়েজ বিজনেস, এটা টাকা না আসতে পারে কিন্তু ইটস অলওয়েজ বিজনেস। আপনি একটা ওয়েবসাইটে তাহলে রেজিস্ট্রেশন ওয়েবসাইট, তাহলে সে কেন অনলাইন চালাচ্ছে? এটা না, এটা তো বিজনেস, তার কোনো না কোনো বিজনেস। এটা দিয়ে বিজনেস না করে ভোট দিয়ে এটা কি বিজনেস? সামারি না, এটা ভোট চামারি আছে। স্টিভ বেননের যে ওয়েবসাইট, চুরি চামারি প্রোটেকশন, কিন্তু স্টিভ এটা বেননের কোনো কথা হলো ওয়েবসাইট চুরি চামারি, অনলাইন প্রোটেকশন চুরি চামারি করে, আর বড় বড় যে মালিকগুলো আছে চুরি চামারি করে না, তাহলে এর কথা বলতেছেন কেন? তাহলে আপনি বাংলাদেশে, আমি কি এখন আমার মনে হয় শফিক ভাই, আমরা আসলে অনলাইনের ব্যাপারে যত চিন্তা করছি, যত মানে হচ্ছে, তার
অনেক কিছু যদি আমরা ব্যাংক সংস্কার, আর্থিক খাত সংস্কার, আপনি এগুলো 4000 কোটি টাকা নিয়ে যান, আর্থিক তাকে সংস্কার সেগুলো তাকে আটকাতে পারছেন না। তাহলে আর আমার মত প্রকাশকে আটকিয়ে দেবেন, আমার মত প্রকাশকে আটকিয়ে দেবেন, এটা তো হয় না। আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে একটি বাক্য বললে শফিক ভাই আপনি বলতে পারেন যে আপনি এইটির ব্যাপারে আপনার পজিশন কি হবে যদি এক লাইনে বলেন। অনলাইন গণমাধ্যম নীতিমালা। আমি মনে করি এই যে সরকার যে এটি কাজটি হওয়া উচিত, করছে, যদি আপনি যদি- এই যে আমি মনে করি সরকারকে এটা নিয়ে আরো ভাবতে হবে, আরো মতামত নিতে হবে, এবং নিয়ে আমি তো মনে করি অন্তত এটি দরকার মনে করছেন এটি আপনি? দরকার আমি মনে করি। আফসার ভাই আপনি যদি একবার আমি মনে করি দরকার। শহীদ ভাই যেটা বলছে আমি একমত, আরো মতামত নিতে হবে। আজকেই ঘোষণা করার কোনো মানে হয় না, এবং এটা আগে কমিশনটা করছেও না ঘোষণা সরকার। আগে কমিশন করো। কমিশন গঠন করো, তারপরে করো। মাহফুজুল ভাই আপনি যদি বলেন। ডেফিনেটলি আপনাকে তো কমিশন আগে গঠন করতে হবে, তারপরে এবং আপনার নাগরিকদের উপরে, দেশে যারা নাগরিক এর সঙ্গে তাদেরকে আস্থায় নিতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে, করে তারপরে আপনি এটার সমাধান বের করতে হবে। আগে থেকে বসিয়ে দেবেন, এটা তো হতে পারে না। জনাব মাহফুজুল্লাহ, জনাব শফিক এবং জনাব আফসার চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।